আপনি বলেছিলেন 28 তারিখে কোর্টে আসবেন শওকত, আপনাকে জলদি বলেছে, কি বলবো? উনি তো বলেছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে আমি কোর্টে বলবো। কোথায় গেল বাবু? আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আসতে ওনাকে কোর্টে হবে, এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব মানে আমি তাকে অনুরোধ করব, মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনি বলছেন যে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবেন, আমি আসতে পারবো, আমার ক্ষমতা নেই। আপনি বলছেন আইন নিয়ে আসবে, কিন্তু ভাঙড়ে আমরা পঞ্চায়েতে দেখলাম যে 9 জন উভয় দলের মানুষ মারা গেল, সেই দলের আসামিগুলো কোথায়? ভাঙড়ে যে এত গন্ডগোল হলো সেইগুলোর আসামি কোথায়? ভাঙড়ে যে এত মানে বোর্ডের রিগিং হলো, ছাপা হলো, ওগুলো যারা জিতেছে তারা জিতেনি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আইন বিচার ব্যবস্থা তো আমি চালাচ্ছি না, বিচার ব্যবস্থা চালাচ্ছে বিচারকরা, এবং পর্যাপ্ত পরিমাণে হাইকোর্টে অ্যাডভোকেট, এই আপনার জাজেস নাই। আপনি দেখেছেন পশ্চিমবাংলা মানে কলকাতা হাইকোর্টে প্রায় 40% বিচারপতি নাই, ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে, মামলা চলছে, চলবে। আর অনেক ক্ষেত্রে একটু তো এদিক সেদিক হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন ডেটের ক্ষেত্রে। তারপরেও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে এসে উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। আপনি বলছেন কোর্টের মাধ্যমে জবাব দেবেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, শওকত মোল্লা কোন এক সভা থেকে আপনাকে জঙ্গি বলেছে, কিন্তু আবার শওকত মোল্লাকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও শওকত মোল্লাকে জঙ্গি বলেছেন। আপনি যখন শওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন, ঠিক শওকত মোল্লা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন। কি হচ্ছেটা কি? দেখুন, শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেই জন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই, তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো। ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো। তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারে, পাঠাতে পারুন। তিনি বলছেন তো এর মানে 28 তারিখে আসার কথা বলেছিলাম, 28 তারিখে আসেনি। তাহলে আপনি মানটা বলে দেন, নট প্রেস কুখ্যাত, আমি এতটুকু বলে দিয়েছি। আর ক্রিমিনাল মানটা বলবো, সামনে 26-এই একদম বিধানসভা ভোট। আপনি বলেছেন 26-এ বড় ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান ব্রিগেডের সভা করবেন, খুব ভালো কথা, কিন্তু সামনে যে 26-এ ভোটে, সেই ভোটের প্রস্তুতি আপনারা কেমন ভাবে নিচ্ছেন? সংযুক্ত মোর্চা থাকবে না আপনারা এককভাবে লড়বেন? সেইটা যদি আমাদের দর্শকদের জন্য খুলে। আমরা সবসময় চাই পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো, আমাদের প্রধান লক্ষ্য। দুটো শক্তিকে একসাথে হারাতে হবে, কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে। যেভাবে আরজি করের ঘটনাটা আপনারা দেখলেন, সিবিআইর হাতে তদন্তভার ছিল, সিবিআই কি করেছে, আর সিবিআই কে পরিচালনার দায়িত্ব কার আছে? কেন্দ্রের বিজেপি সরকারের। কি একটা মিলেমিশে চলছে, এটা না একাধিক চাকরি চুরি থেকে শুরু করে একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছে, শুধু এভিডেন্স দিতে পারছে না, ট্যাম্পারিং হচ্ছে, এইসব অনেক অভিযোগ আছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের স্যাম্পেল আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না, সব আপনারা জানেন। আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে, তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি, প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি, যে তাদেরকে বলছি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো 2026-এ, যাতে 294টা সিটে বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায়, সেজন্য আমরা লড়াই করব। এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর, আমি বাকিগুলোকে কন্ট্রোল করব, সেটাও ভুল হবে। আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান কেউ যদি না দিতে চায়, সেটাও ভুল হবে। আমরা তার যেরকম শক্তি আছে সেই শক্তি বজায় রেখে তার যথাযথ সম্মান দিয়ে আমরা চাইছি যে বৃহত্তর একটা জোট তৈরি হোক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এর আগে তো 21 বিধানসভায় আপনারা জোট করেছিলেন, সেখানে সিপিএম কংগ্রেস আপনাদের উপরে দোষ দিয়েছিল যে আইএসএফের সঙ্গে জোট করেছি বলে আমরা নীল হয়ে গেছি। এখন ভাবুক ওনারা কি করবে।
দিল্লির আলাদা ছবি দেখা যাচ্ছে, সেখানে কংগ্রেস আলাদাভাবে লড়ছে, আপ আলাদাভাবে লড়ছে, কি বলবো? ওখানে বিজেপির সিটিম বিটিম আর কি হয় না, শুধু পশ্চিমবাংলাতে আইএসএফ হয়, মিম হয়, তারপরে ডাব্লিউপিআই, আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে, তারা নাকি তাদের হকের লড়াই করলে এরা জোট হয়ে যায়। কারা বলে এই কথাগুলো? তৃণমূলের চামচা কিছু আছে শিখিয়ে দেওয়া, আর কিছু মলি সাহেব গোছের আছে মুসলমানের। তাছাড়া কে বলে? একবারের জন্য বলছে না তো যে গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জির দল কি করতে গিয়েছিল? ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার কত 5,000 না কত টাকা করে দেবে বলেছিল, কি করতে বলেছিল? ওখানে হয়নি। বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কি করেছিল? ভোট কেটে কাকে সুযোগিতা করতে, এই কথা আলোচনা হয়নি। যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির বি টিম বলে দেখে দেওয়া। এখানে আপনার এতে উত্তরপ্রদেশে মায়াবতীর দল মাঝে মধ্যে কি করে, আপনার পাঞ্জাবে দেখলাম আমরা আপ আর কংগ্রেস, এই দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা, এ নিয়ে কারো কথা নেই। আর যখন সমস্যা হবে তখন উত্তরপ্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে, ভাইজান একটু দেখুন না। আরে মমতা ব্যানার্জিকে তুমি তো সিএম বানিয়েছো, উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে, ভাইজান একটু দেখুন না। আরে দেখবো, 100 বার দেখবো, কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে। আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই, কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয়। তাই বলবো 2026-এর কথা মাথায় রাখুন। দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমি, এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার, যদি 10টা আপনারা পাঠান, অন্যায় করতে সরকার দুবার ভাববে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরে দিচ্ছে না, মারা বন্ধ হয়ে যাবে। কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে, আমার মাকে পিটিয়ে মেরে দিল, কোনো কথা নেই। ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগে তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে। সাজ্জাক আলমকে মেরে দিল, কোনো বিচার নেই, কোনো কথা নাই। হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা, তাদের সার্টিফিকেটটা বৈধ আছে। এনসিএল নিতে গিয়ে এত হ্যারাসমেন্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে, কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হচ্ছে, সেই নিয়ে কথা নেই। আর এই কথা বলতে গেলে নাকি বিজেপির আমরা বি টিম হয়ে যাচ্ছি। বাংলার মানুষকে বলবো বুঝুন, বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি, একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো, আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে। একটু ভাবার সময় এসেছে, ভাবতে হবে। হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে, আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না। তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে এইরকম ধ্বংস করার চেষ্টা করছে, বিজেপি যেটা সরাসরি করছে। মুদ্রার এপিট আর ওপিট, তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, এদের টিকি বাঁধা আছে কোথায়? নাগপুরে। সুতরাং ভাবার সময় এসেছে যে 2026-এ 10টা নওশাদ সিদ্দিকী আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠালে সরকার অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় টিচার এসে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে, হসপিটালে ডক্টর যাবে, দুর্নীতিগুলো বন্ধ হবে। আর না হলে ওই 77টা বিজেপি নিয়েও কিচ্ছু লাভ হবে না। আপনি বলছেন 10টা নওশাদ সিদ্দিকী, যদি 10 জনকে আপনারা যেতেন, এই আসবার মতো তো আবার অন্য দলে চলে যেতে পারে। আর পিছনে ফিরে দেখবেন শূন্য করতে শূন্য, হাতে শুধু নওশাদ। না, আপনি কথাটা ঠিকই বলেছেন। তো নওশাদ সিদ্দিকী তো যায়নি, নওশাদ সিদ্দিকী তো যায়নি। এখন মানুষ যাবে, মানুষের উপরে ভরসা করতে হবে। এই যে আপনি এখানে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আমার সিকিউরিটি আপনাকে কি এখানে সিকিউরিটিটা আছে কি? আপনি তো আমাকে মেরে দিতে পারেন এখন, কিন্তু ভরসা আপনাকে করছি বলি তো, আমি অ্যালাউ করছি বলি তো আমার সিকিউরিটি আপনাকে ছেড়েছে। তো মানুষকে ভরসা করতে হবে। বেইমানি কেউ করতে পারে, আর কেউ ভরসা রাখবে, পজিটিভ নেবেন। তবে হ্যাঁ একটা কথা বলি, আমরা রাজনৈতিকভাবে নবীন, কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি, যেটা কমিটমেন্ট করবে সেইখানেই তাকে দাঁড় করিয়ে রেখে দেবো। সেই কৌশলটা আমরা নবীন বলে করতে উঠতে পারিনি, এখন নিয়ে আসছি। 21 সালে আপনি কত ভোটে ভাঙড় থেকে জিতেছিলেন? 26,000 সামথিং। আচ্ছা, এবারে যে 26-এর যে বিধানসভা ভোট আসতে চলেছে, সেই জায়গায় আপনি কি সত্যি ক্ষয় হয়েছে, না মনে করছেন যে 26-এর লড়াইটা টাফ হবে? 26-এ আরো বেশি ভোটে জিতবো, যদি আমাকে দল পারমিশন দেয় ওখানে দাঁড়াতে, আরো বেশি ভোটে জিতবো। 21-এ মিথ্যাচার করা হয়েছিল, বিজেপি চলে আসবে, হ্যান ত্যান, বিজেপির দালাল হ্যান ত্যান করেছিল। আর এখন
ভাঙড়ায় সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আইএসএফ কেই আরো 10টা জিতাতে পারতাম। বলছে তো মানুষ, ওয়াকাব বোর্ড নিয়ে অনেক চিৎকার করছে রাজপথে, বিধানসভার মধ্যে ওয়াকাব বোর্ড নিয়ে না চৌধুরী সাহেব না হাকিম সাহেবকে একটাও তিনি কথা বললেন না কেন? এই প্রশ্ন তো মানুষ বুঝতে পারছে। জিসিপি তো পাস হ্যাঁ, লড়াইয়ের জায়গাতে কথা বলছে না কেন? এখন আরো বেশি মানুষ ভোট দেবে। হ্যাঁ, এটা আপনি অস্বীকার করবো না, কিছু মানুষকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। ভাই ভোটটা তো তারা দেবে, সেই ভোটের দেওয়ার রাস্তা আমাদের তৈরি করবো। আমরা তো দেখেছি ভোট দেওয়ার সময় তার টেপ লাগিয়ে দেওয়া হয়, তার ঢাকুনি দিয়ে ভোট অনেক অনেক নোংরামি হয়, নোংরামিটা বন্ধ করবো। রাষ্ট্রপতি শাসন হলে ভালো হয়। রাষ্ট্রপতি শাসন আর বলছি না, সময়ের সাথে বিষয়টা বলবো। ঠিক আছে।